Welcome everyone. Today we will discuss some more information about DNA. অর্থাৎ আমরা DNA সম্পর্কে আরো কিছু তথ্য আজকে জানবো. So our today's topic is more about DNA. অর্থাৎ আমরা DNA সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন আজকে জানবো. ফার্স্ট আমরা যেটা দেখবো যে লেন্থ অফ DNA. তাহলে ফার্স্ট আমরা ডিসকাস করব লেন্থ অফ DNA. তাহলে ডিএনএ লেন্থ কিভাবে ডিফাইন্ড হবে সেটা যদি আমরা দেখি তাহলে নাম্বার অফ নিউক্লিওটাইডস or pair of nucleotides যেটাকে আমরা বলে থাকি বেস পেয়ার present within a DNA molecule defined the length of that DNA. তাহলে এখানে কি বলা হচ্ছে যে নাম্বার অফ নিউক্লিওটাইডস or pair of nucleotides যেটাকে আমরা বেস পেয়ার বলছি প্রেজেন্ট উইদিন এ ডিএনএ মলিকিউল ডিফাইন দ্য লেন্থ অফ দ্য ডিএনএ। অর্থাৎ কোন একটা ডিএনএ মলিকিউলের লেন্থ কতটা হবে তাহলে হাউ লং দ্য ডিএনএ মলিকিউল উড বি তাহলে সেটা ডিপেন্ড করছে তার মধ্যে কতটা পরিমাণে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকছে। তাহলে আমরা যেহেতু জানি যে ডিএনএ হচ্ছে পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড সংখ্যা যত ইনক্রিজ করতে থাকবে তাহলে লেন্থ অফ দ্য ডিএনএ অলসো ইনক্রিজ করবে। সেজন্য হচ্ছে নাম্বার অফ নিউক্লিওটাইড or pair of nucleotide যেটাকে বেস পেয়ার বলা হচ্ছে প্রেজেন্ট উইদিন এ ডিএনএ মলিকিউল ডিফাইন দ্য লেন্থ অফ দ্য ডিএনএ। অর্থাৎ ওই ডিএনএ মলিকিউলের লেন্থ কত হবে সেটা ডিটারমাইন করছে বা ডিফাইন করছে কি দ্বারা তার মধ্যে কতটা পরিমাণে বা কত সংখ্যক নিউক্লিওটাইড আর পেয়ার অফ নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকছে সেটার উপরে। তাহলে আপনাদের যদি দেখা যায় যে লেন্থ অফ ডিএনএ is a specific for an organism. অর্থাৎ কোন একটা জীবের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখি ডিএনএ এর লেন্থটা কিন্তু স্পেসিফিক। অর্থাৎ প্রত্যেকটা জীবের ক্ষেত্রে তাদের ডিএনএ এর লেন্থ মোটামুটি ফিক্সড বা নির্দিষ্ট আমরা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা एग्जांपल যদি নিই তাহলে আমরা এখানে एग्जांपल যদি নিই তাহলে হিউম্যানের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বেস পেয়ার প্রেজেন্ট থাকছে about 3 বিলিয়ন বেস পেয়ার প্রেজেন্ট থাকে হিউম্যান ডিএনএ ক্ষেত্রে। এন্ড লেন্থ যদি আমরা দেখি লেন্থ হচ্ছে 2.2 মিটার। এটা যদি আমরা ইকোলাই এর ক্ষেত্রে দেখি ইন কেস অফ ইকোলাই তাহলে তাদের ক্ষেত্রে বেস পেয়ার হচ্ছে 4.6 * 10⁶ বেস পেয়ার। আমরা যদি হাউস ফ্লাই এর ক্ষেত্রে দেখি হাউস ফ্লাই হচ্ছে 8.6 * 10⁸ বেস পেয়ার। আবার যদি আমরা ড্রসোফিলার ক্ষেত্রে দেখি ড্রসোফিলা তাহলে 1.4 * 10⁸ বেস পেয়ার লং। তাহলে এই বেস পেয়ারের সংখ্যাটা ডিটারমাইন করছে যে তার মধ্যে বা সেই ডিএনএ এর লেন্থ কতটা হবে। তাহলে এর ক্ষেত্রে এতটা বেস পেয়ার মানে সেই হিসেবে তাদের লেন্থ ডিটারমাইন হচ্ছে। সেইজন্য বলা হচ্ছে নাম্বার অফ নিউক্লিওটাইড আর পেয়ার অফ নিউক্লিওটাইড যেটা প্রেজেন্ট থাকছে সেটাই সেই ডিএনএ এর লেন্থটাকে ডিফাইন করে থাকবে। তাহলে আমরা এখানে হিউম্যানের ক্ষেত্রে দেখি 3 প্লান বেস পেয়ার রয়েছে সেটার ক্ষেত্রে লেন্থ আছে 2.2 মিটার। আবার আমরা ইকোলাই দেখেছি হাউস ফ্লাই ড্রসোফিলাও দেখেছি। আবার যদি আমরা ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে দেখাই ফাজের ক্ষেত্রে দেখায় তাহলে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে কি আসবে 5386 নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকছে। এবার আমরা এই বেস পেয়ারের উপর বেস করেই কিন্তু লেন্থটা ক্যালকুলেট করতে হবে। লেন্থ ক্যালকুলেশন কিভাবে করা যেতে পারে তাহলে লেন্থ অফ ডিএনএ এটা ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে টোটাল নাম্বার অফ বেস পেয়ার সেটার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে ডিসটেন্স
between two consecutive base pairs। তাহলে দুটো কনজিকিউটিভ বেস পেয়ার মধ্যে ডিসটেন্স কত সেটা দিয়ে যদি টোটাল নাম্বার অফ বেস পেয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের লেন্থ অফ দ্য ডিএনএ চলে আসবে। যেমন আমরা হোয়াটসঅ্যাপ ক্লিকের মডেল থেকে বি ডিএনএ পেয়ে গেছি যে একটা কমপ্লিট টার্ন অর্থাৎ 360 ডিগ্রি টার্ন যখন কমপ্লিট হচ্ছে একটা হেলিক্সের, তাহলে কমপ্লিট টার্নের মধ্যে 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকছিল এবং যে কোনো দুটো কনজিকিউটিভ বেস পেয়ার মধ্যে ডিসটেন্স ছিল 3.4 অ্যাংস্ট্রম। টোটাল ছিল 34, 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকছে, ফলে দুটো কনজিকিউটিভ বেস পেয়ার মধ্যে ডিসটেন্স হচ্ছে 3.4। তাহলে আমরা সেই বিডিএন এর ক্ষেত্রে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা এখানে সেই হিউম্যানের এক্সাম্পলটা নিলাম। তাহলে হিউম্যানের ক্ষেত্রে যদি দেখা যায় টোটাল নাম্বার অফ বেস পেয়ার আমরা 3 লেয়ার্স বলছি, তাহলে সেখানে আসছে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ার, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব 0.34 ইনটু 10 টু দি পাওয়ার -9 মিটার, মিটারে কনভার্ট করা হলো, তাহলে এখানে যেটা আসবে 2.2 মিটার। তাহলে আবারও দেখো বেস পেয়ারের সংখ্যার উপরেই ডিপেন্ড করছে যে এই ডিএনএ লেন্থ কেমন হবে। তাহলে আমাদের হিউম্যানের ক্ষেত্রে एग्जांपलটা দেখানো হলো, তাহলে 2.2 মিটার এইভাবে আসছে যে টোটাল বেস পেয়ার 6.6 ইনটু 10 টু দি পাওয়ার 9 এবং সেখানে আমরা 0.34 ইনটু 10 টু দি পাওয়ার -9 মিটার দিয়ে যখন মাল্টিপ্লাই করছি মিটারে কনভার্ট করে তখন 2.2 মিটার আসছে। তাহলে লেন্থ অফ দ্য ডিএনএ সেটা কিন্তু ডিপেন্ড করবে যে তার মধ্যে কতগুলো নিউক্লিওটাইড অথবা বেস পেয়ার প্রেজেন্ট থাকছে এবং সেই লেন্থটা স্পেসিফিক ফর অ্যান অর্গানিজম, অর্থাৎ প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ডিএনএ লেন্থটা কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য ডিএনএ। এবার আমরা আসবো নেক্সট কোয়ান্টিটি অফ ডিএনএ। নাও উইল সি দ্য কোয়ান্টিটি অফ ডিএনএ। সেকেন্ড আমরা দেখব কোয়ান্টিটি অফ ডিএনএ মলিকুল। তাহলে ডিএনএ মলিকুলের কোয়ান্টিটি বা কন্টেন্ট যদি আমরা দেখি তাহলে মোস্টলি কনস্ট্যান্ট হয় in all the cells of a given species, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতির জীবেদের প্রত্যেকটা কোষের মধ্যে আমরা ডিএনএ অ্যামাউন্ট যদি দেখি সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে। সেজন্য বলা হচ্ছে the content of DNA is mostly constant in all the cell of a given species। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে তার প্রত্যেকটা কোষে যদি দেখা যায় ডিএনএ এর অ্যামাউন্টটা বা কন্টেন্টটা কনস্ট্যান্ট হবে এবং এই যে ডিএনএ কন্টেন্টের কথা বলা হচ্ছে তাহলে এই ডিএনএ কন্টেন্ট অফ ডিএনএ যদি দেখা যায় অফ ডিএনএ ইজ ডাবল। কখন? ডিউরিং S phase of interphase। তাহলে যদি দেখি আমরা সেল সাইকেলের ইন্টারফেজ দশার যে এস ফেজ আছে অর্থাৎ সিনথেটিক ফেজ বা সিনথেসিস ফেজ আছে সেখানে ডিএনএটা রেপ্লিকেট করে ডাবল হয়ে যাচ্ছে, ফলে ডিএনএ এর কন্টেন্ট যা থাকবে সেটাও কিন্তু ডাবল হয়ে যাবে। সেই জন্য বলছে কন্টেন্ট অফ ডিএনএ ইজ ডাবল ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ এন্ড equally distributed in two daughter cells during division phase। during division phase তাহলে সেল ডিভিশন যখন হবে তাহলে সেই ডাবল ডিএনএ কন্টেন্ট যেটা হয়েছে বা অ্যামাউন্টটা যেটা ডাবল হয়েছে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে দুটো ডটার সেলের মধ্যে। সেই জন্য বলছে ইন্টারফেজ এটা ডাবল হয়ে যাচ্ছে এবং ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে ইনটু টু ডটার সেল ডিউরিং ডিভিশন ফেজ। তারপরে যদি দেখা যায় আমাদের গ্যামেট যেটা আছে গ্যামেটের মধ্যে কন্টেন্ট অফ ডিএনএ যদি দেখা যায় তাহলে কন্টেন্ট অফ ডিএনএ ইজ হাফ in the gamete of total DNA amount। তাহলে কি বলা হচ্ছে content of DNA is half in the gamete of total DNA amount। তাহলে টোটাল DNA অ্যামাউন্টের হাফ থাকছে গ্যামেটের মধ্যে। কেন? ডিউ টু রিডাকশন ডিভিশন। reduction division
ডিউরিং গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস প্রসেস যখন হচ্ছে অর্থাৎ স্পার্মোজেনেসিস অর্থাৎ স্পার্ম ফর্মেশন বা ওজেনেসিস আমাদের ওভাম ফর্মেশন যেটাই হোক, তাহলে সেই প্রসেসের সময় আমাদের মিয়োসিস সেল ডিভিশন হয় অর্থাৎ রিডাকশন ডিভিশন হয়। সেই রিডাকশন ডিভিশনের কারণে কি হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড গ্যামেট ফর্মেশন হয়, ফলে ডিএনএ কন্টেন্টটা যেটা ডাবল হয়েছিল এস ফেজে, আবার যদি আমরা দেখি যে যখন মিয়োসিস সেল ডিভিশন চলছে তখন কিন্তু সেইটা আবার রিডাকশন ডিভিশনের মাধ্যমে গ্যামেটের মধ্যে হাফ হাফ গিয়ে পৌঁছাচ্ছে। সেই জন্য বলছে কন্টেন্ট অফ ডিএনএ ইজ half in the gamete of total DNA amount, total DNA amount এর half থাকে due to reduction division, মানে meiosis cell division এর মাধ্যমে গ্যামেটোজেনেসিস প্রসেসটা কমপ্লিট হয়। সেই জন্য তাহলে এই জন্য বলে যে ডিউরিং গ্যামেটোজেনেসিস, তাহলে এই গ্যামেটোজেনেসিস এর কারণেই বা রিডাকশন ডিভিশনের কারণে ডিএনএ অ্যামাউন্টটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে ডিএনএ কন্টেন্ট বা কোয়ান্টিটি বা অ্যামাউন্ট যেটাই বলি, তাহলে সেটাকে আবার আমরা সি ভ্যালু দ্বারা এক্সপ্রেস করি। তাহলে এবার দেখবো হোয়াট ইজ সি ভ্যালু। সি ভ্যালু, তাহলে সি ভ্যালু কাকে বলা হচ্ছে? তাহলে সি ভ্যালু হচ্ছে the total content of DNA present on one set of chromosome। তাহলে একটা সেট ক্রোমোজোমে যতগুলো ডিএনএ অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে সি ভ্যালু। তাহলে আমরা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমটাকে কি বলি? জিনোম বলে থাকি। অর্থাৎ প্রত্যেকটা জীবের জিনোম যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমটাকে আমরা জিনোম হিসেবে ধরে নিই। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে ওয়ান সেট ক্রোমোজোম অর্থাৎ জিনোমের মধ্যে টোটাল যে ডিএনএ পরিমাণটা থাকছে সেটা হচ্ছে আমাদের সি ভ্যালু। তাহলে সি ভ্যালু যে দ্য টোটাল কন্টেন্ট অফ ডিএনএ প্রেজেন্ট অন ওয়ান সেট অফ ক্রোমোজোম, অথবা আমরা বলতে পারি টোটাল ডিএনএ কন্টেন্ট প্রেজেন্ট উইদিন জিনোম, সেটা হচ্ছে আমাদের সি ভ্যালু। তাহলে সি ভ্যালুটা কি হয়? সি ভ্যালুটা ডাবল হয়ে যায় ডাবল ডিউরিং এস ফেজ। তাহলে ডিএনএ কন্টেন্ট বা সি ভ্যালুটা এস ফেজের সময় ডাবল হয়ে যাচ্ছে। কিভাবে ডাবল হয়ে যাচ্ছে সেটা আমরা দেখব। তাহলে এবারে আমরা যদি দেখি হিউম্যানের ক্ষেত্রে 2n=46, তাহলে 46টা ক্রোমোজোম। এখানে আমরা দুটো বিষয় করব, যে সেন্ট্রোমিয়ার সমান বা সেন্ট্রোমিয়ার রিপ্রেজেন্ট করবে কাকে? নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে আমরা এখানে বলি যে নাম্বার অফ সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের সংখ্যাটাই রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে যতগুলো সেন্টিমিটার থাকবে ততগুলোই ক্রোমোজোম। আর নাম্বার অফ ক্রোমাটিড, এটা রিপ্রেজেন্ট করবে কাকে? নাম্বার অফ ডিএনএ, আর আমরা কি বলতে পারি? কন্টেন্ট। তাহলে সেন্ট্রোমিয়ার যতগুলো কাউন্ট করবে ততগুলো হচ্ছে ক্রোমোজোম, এবং আমাদের ক্রোমাটিড যতগুলো কাউন্ট করবে ততগুলো হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে সেন্ট্রোমিয়ার রিপ্রেজেন্ট করছে ক্রোমোজোমকে, ক্রোমাটিড রিপ্রেজেন্ট করছে ডিএনএ কে। এখন নরমাল যখন সেলটা সেল সাইকেলে এন্ট্রি করেছে, ইন্টারফেজে গেছে অর্থাৎ ইন্টারফেজের এস দশাতে এন্ট্রি করেছে, তখন সেল মানে রেপ্লিকেশন প্রসেস শুরু হয়নি। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা যদি একটা ক্রোমোজোমকে দেখি তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম এই অবস্থায় রয়েছে। তাহলে আমাদের 2n=46 46টা ক্রোমোজোমের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার আর এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি সেন্টিমিটার 46টা, অর্থাৎ ক্রোমোজোম 46টা, ওই জন্য 2n=46 লেখা হচ্ছে, এবং ক্রোমাটিডও 46টা, সেই জন্য ডিএনএও হচ্ছে আমাদের 46টা আছে। এবারে এস ফেজ যখন হয়ে গেল, আফটার এস ফেজ, তাহলে যদি দেখা যায় তাহলে এই ডিএনএটা, তাহলে আমাদের ক্রোমোজোমটা সেন্টিমিটার একটাই আছে, কিন্তু তাদের ক্রোমাটিডটা কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। ক্রোমাটিড ডাবল যদি হয়ে যায় তাহলে এখানে সেন্ট্রোমিয়ার একটাই আছে, কিন্তু আমাদের এখানে কি তৈরি হয়ে গেছে? এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তো ক্রোমাটিডের সংখ্যা ডাবল হয়ে গেছে। তাহলে ক্রোমাটিডের সংখ্যা কি রিপ্রেজেন্ট করছে? ডিএনএ। তাহলে আমরা এখানে যদি দেখি 2n=46 এ আছে, তাহলে ক্রোমোজোম সংখ্যা 46টা আছে, কারণ আমরা সেন্টিমিটার ডিভিশন হয়নি, শুধু এস ফেজের ডিএনএ রেপ্লিকেট হয়েছে, ফলে ক্রোমাটিডের সংখ্যাটা ডাবল হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে 2 দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রোমাটিড সিঙ্গেল থেকে ডাবল হয়েছে, ফলে আমাদের সেন্টিমিটার যেহেতু 46টা আছে, ক্রোমোজোম 46টাই আছে, কিন্তু ডিএনএটা কি হয়ে গেছে? ডিএনএর অ্যামাউন্টটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। তো আমরা এটাকে সি দ্বারা ডিনোট করা হয়, তো ডিএনএ অ্যামাউন্টটা আমাদের কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। এখানে আমরা
ডবলটা লিখি, তারপর আমরা সিটাকে বলছি। তাহলে ডিএনএ অ্যামাউন্টটা কি হয়েছে, ডবল হয়ে গেছে, মানে টোটাল 46 ইন্টু 2 মানে 92। তাহলে 92টা ক্রোমাটিড মানে আমাদের ক্রোমোজোমও তাহলে 92টা হয়ে গেছে, 92 হয়ে গেছে। তাহলে এইভাবে ডিএনএ অ্যামাউন্টটা ডবল হয়। আবার যখন এই সেলটা ডিভাইড করে দুটো ডটার সেলের মধ্যে সেই ডিএনএটাকে বা সি ভ্যালুটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবে, তাহলে এর মধ্যে আমার 46টা ক্রোমাটিড চলে আসবে, এখানে 46টা ক্রোমাটিড। তাহলে 46টা ক্রোমাটিড মানে ডিএনএ অ্যামাউন্ট 46 হয়ে গেল। আবার সেন্ট্রোমিয়ার আমাদের 46 করে, তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে চলে যাবে 2n146, এখানে চলে যাবে 2n146। তাহলে দুটো কোষের মধ্যে ইকুয়ালি সেইটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে সি ভ্যালুটা এস ফেজে ডাবল হয়ে যাচ্ছে, আবার ডিভিশন ফেজে গিয়ে সেটা আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে দুটো কোষের মধ্যে একই অ্যামাউন্ট বা একই কনস্ট্যান্ট অ্যামাউন্ট সেটার মধ্যে ক্যারি করছে। তাহলে এবার আমরা যদি দেখি এই সি ভ্যালুটাকে আমরা পিকোগ্রাম দ্বারা মেজার করে থাকি, পিকোগ্রাম দ্বারা মেজার করে থাকি, পিকোগ্রাম। এবং আমরা হ্যাপ্লয়েড সেটে যে ডিএনএ থাকে সেটাকে বলা হয়েছে সি ভ্যালু। তাহলে আমরা হ্যাপ্লয়েড সেলের ক্ষেত্রে যদি দেখি বা হ্যাপ্লয়েড অর্গানিজম, হ্যাপ্লয়েড, তাহলে সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, তাহলে সেটা তাদের ক্ষেত্রে সি ভ্যালু হচ্ছে সি। এবং ডিপ্লয়েড যদি হয়, তাহলে সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n, তাহলে এটা কি হয়ে যাবে 2c। তাহলে আমাদের ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে সি ভ্যালুটা 2c, এবং হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে বা হ্যাপ্লয়েড সেলের সি ভ্যালুটা শুধু সি হবে। তাহলে আমাদের এই যে সি ভ্যালু নরমালি ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে তাহলে কি ছিল, এখানে ছিল 2c, যেহেতু ডিপ্লয়েড 2n সমান 2c, তাহলে সেটা 2c কন্ডিশনে ছিল। এস পেজে আসার পরে সেন্টিমিটার আমার 46টা আছে, মানে ক্রোমোজোম 46টাই থাকছে, 46 ক্রোমোজোম ক্যারি করছে, কিন্তু সেখানে ক্রোমাটিডের সংখ্যা ডবল হয়ে যাচ্ছে, মানে ডিএনএ অ্যামাউন্টটা ডবল হয়ে যাচ্ছে। ফলে সেটা কি হয়ে যায়, 2c থেকে 4c হয়ে যায়। ওই জন্য আমরা সেল সাইকেলের ইন্টারফেস দশার বৈশিষ্ট্যের মধ্যে পড়ি, যেখানে ডিমাউন্টটা ডিএনএ যে অ্যামাউন্টটা বা কন্টেন্ট বা সি ভ্যালুটা 2c থেকে 4c হয়ে যায়। তাহলে নরমালি হ্যাপ্লয়েড সেটে থাকছে c, তাহলে আমরা যদি ডিপ্লয়েডে থাকবে 2c, তাহলে সেটা যখন ডবল হয়ে যাবে তাহলে সেটা হয়ে যাবে 4c। তাহলে এখন 4c অ্যামাউন্ট আছে, আবার যখন এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি আছে 4c, তাহলে এটার মধ্যে 2c অ্যামাউন্ট যাবে, এটার মধ্যে 2c, তাহলে আবার সেই যে 2c ছিল সেটাকেই কনস্ট্যান্ট করে দিল। তাহলে এইভাবে এস ফেজে গিয়ে সি ভ্যালুটাকে ডবল করে, আবার রিডাকশন মানে ডিভিশন ফেজে গিয়ে সেটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দুটো আমাদের ডটার সেলের মধ্যে। আবার যদি আমরা গ্যামেটের মধ্যে দেখি সেক্ষেত্রে সি ভ্যালু হাফ হয়ে যাবে, কারণ আমরা যদি দেখি মিয়োসিসের ক্ষেত্রে 2n সমান 46, তাহলে এখানে কি আছে 2c অ্যামাউন্টে আছে। এবার এখান থেকে যখন রিডাকশন ডিভিশন হবে, তাহলে এর মধ্যে n যাবে, মানে n সমান c গেল, এর মধ্যে n সমান c গেল, তাহলে c ভ্যালুটা কি হয়ে গেল, হাফ হয়ে গেল। আবার যখন দুটো গ্যামেট ফার্টিলাইজ করবে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, সেক্ষেত্রে আবার 2c কন্ডিশনটা আবার ফিরে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের সি ভ্যালু। তাহলে আমরা ডিএনএ লেন্থ পড়লাম, তারপর ডিএনএ কন্টেন্ট পড়লাম, কন্টেন্ট পড়তে গিয়ে তো আমাদের সি ভ্যালু বিষয়টা এলো। তাহলে সি ভ্যালু হচ্ছে কি সেটা বললাম, টোটাল ডিএনএ কন্টেন্ট প্রেজেন্ট অন ওয়ান সেট অফ ক্রোমোজোম। সি ভ্যালুটাকে সি দ্বারা ডিনোট করা হয় এবং পিকোগ্রামে মেজার করা হয়ে থাকে। তাহলে হ্যাপ্লয়েড সেট এনটাকে আমরা সি বলছি, তাহলে ডিপ্লয়েড হলে 2c হবে, পলিপ্লয়েড হলে সেক্ষেত্রে 3n 4n 5n যা হবে সেই হিসেবে 3c 4c 5c এরকম হবে। এবার সেক্ষেত্রে কিভাবে ডবল হয়ে যাচ্ছে সেটা দেখানো হলো। তাহলে এস ফেজে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, মানে ক্রোমাটিডের সংখ্যা ডবল হচ্ছে, কিন্তু সেন্টিমিটারের সংখ্যা একই থাকছে, যেহেতু সেন্টিমিটার ডিভিশন হচ্ছে না। ফলে সেন্টিমিটার একটা মানে ক্রোমোজোম 46টা, কিন্তু ডিএনএটা ডবল হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রোমাটিড যেহেতু ডবল হচ্ছে, ফলে সেখানে 4c হচ্ছে, আবার সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দুটো ডটার সেলের মধ্যে। তাহলে এবার আমরা দেখব যে হোয়াট ইজ সিস্ট্রন। নেক্সট, সিস্ট্রন। তাহলে সিস্ট্রন ইজ দ্য ইউনিট অফ ফাংশন আমরা বলতে পারি, আর রিয়াকশন যেটাকে জিন বলা যেতে পারে, হুইচ ইজ ক্যাপেবল অফ সিনথেসাইজিং এ পলিপেপটাইড অফ অ্যান এনজাইম অর প্রোটিন। অর্থাৎ একটা এনজাইম বা প্রোটিনে যে পলিপেপটাইড চেইনটা থাকে সেটা সিনথেসিস করতে পারবে যে ইউনিটটা থাকে, আমরা বলছি সিস্টন। তাহলে কি বলা হচ্ছে, it is the unit of function which is gene in real sense, capable of
synthesizing a polypeptide of an enzyme or protein. তাহলে কোন একটা এনজাইমের হতে পারে, কোন একটা প্রোটিনের হতে পারে, তাহলে তার কি তৈরি করছে, একটা পলিপেপটাইড চেইন সিনথেসিস করতে পারবে, যে ইউনিটটা বা ইউনিট অফ ফাংশন সেটাকে বলা হচ্ছে আমাদের সিস্টেম। মানে একটা জিনটাকে আমরা সিস্টেম হিসেবে কিন্তু ধরে নিতে পারি, তাহলে সেটাই যেহেতু একটা পলিপেপটাইড চেইন তৈরি করবে সেই হিসাবে, তাহলে আমাদের সিস্টেম যেটা পেলাম ইউনিট অফ ফাংশন, যেটা হচ্ছে একটা পলিপেপটাইড চেইন সিনথেসিস করবে। তাহলে কতগুলো পলিপেপটাইড চেইন অ্যাট এ টাইম সিনথেসিস হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা মনোসিস্টনিক পলিসিস্টনিক বিষয়টা বলবো। তাহলে আমরা প্রথমে মনোসিস্টনিক যদি বলি, মনোসিস্টনিক এমআরএনএ। তাহলে মনোসিস্টনিক এমআরএনএ কি? আমরা যদি ইউক্যারিওটের ক্ষেত্রে দেখি, তাহলে ইন ইউক্যারিওট টিক এমআরএনএ containing the coding sequence only for a single polypeptide. তাহলে আমরা কি দেখছি, ইউক্যারিওটিক এমআরএনএ এর মধ্যে যদি দেখা যায়, তার মধ্যে এমআরএনএ মানে তার মধ্যে আমরা জানি মেসেঞ্জার আরএনএ, তার মধ্যে ডিএনএ ইনফরমেশন কোডেড ফর্মে থাকবে। তাহলে বলছে যে ইউক্যারিওটিক এমআরএনএ যেটা কন্টেইনিং দ্য কোডিং সিকোয়েন্স অনলি ফর এ সিঙ্গেল পলিপেপটাইড চেইন, সেটা প্রোটিনের বা এনজাইমে যারই হোক, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউক্যারিওটিক এমআরএনএ যেগুলো হবে প্রত্যেকে একটা মাত্র পলিপেপটাইড চেইনের সিকোয়েন্সটাকে বা কোডিং সিকোয়েন্সটাকে ক্যারি করবে, সেই জন্য বলা হচ্ছে মনোসিস্টনিক এমআরএনএ। এবার যদি আমরা পলিসিস্টনিক বলি, পলিসিস্টনিক এমআরএনএ, তাহলে আমাদের প্রোক্যারিওটের ক্ষেত্রে যদি দেখা যায়, ইন প্রোক্যারিওটিক mRNA consist of many transcript of several gene of a metabolic pathway and translate into many polypeptide। তাহলে এখানে কি বলা হচ্ছে বিষয়টা, প্রোক্যারিওটের এমআরএনএ যদি দেখা যায়, তাহলে কনসিস্ট অফ মেনি ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ তার মধ্যে অনেকগুলো জিনের ট্রান্সক্রিপ্ট প্রেজেন্ট থাকবে, ট্রান্সক্রিপ্ট অফ সেভারাল জিন, ওই জন্য বলা হচ্ছে যে অসংখ্য জিনের ট্রান্সক্রিপ্ট এট এ টাইম প্রেজেন্ট থাকবে, এন্ড অফ এ মেটাবলিক পাথওয়ে। তো ধরুন একটা মেটাবলিক পাথওয়ে প্রোক্যারিওটের ক্ষেত্রে যেটা ঘটতে চলেছে, সেই মেটাবলিক পাথওয়ের জন্য যে জিনগুলো আছে, সেই সমস্ত জিনের ট্রান্সক্রিপ্ট একটা এমআরএনএ এর মধ্যে প্রেজেন্ট থেকে যাবে এন্ড ট্রান্সলেট ইনটু মেনি পলিপেপটাইড। তাহলে এখানে সিঙ্গেল পলিপেপটাইড তৈরি করছে, তাহলে সেই জন্য মনোসিস্টনিক এমআরএনএ, কিন্তু এদের এমআরএনএ এর মধ্যে অনেকগুলো ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ অনেকগুলো জিনের ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ এর টুকরো তার মধ্যে প্রেজেন্ট থেকে যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে পলিসিস্টনিক এমআরএনএ। বিষয়টা কেমন, ইউক্যারিওটের ক্ষেত্রে যদি দেখা যায়, এটা হচ্ছে আমাদের জিন এ, এটা হচ্ছে জিন এ। তাহলে এই জিন এ থেকে শুধুমাত্র কি তৈরি হবে, এমআরএনএ অফ এ জিন। তাহলে এখান থেকে এ জিনের এমআরএনএ তৈরি হবে এবং এখান থেকে এ পলিপেপটাইডই তৈরি হবে। তাহলে সিঙ্গেল একটা পলিপেপটাইড তৈরি হলো। তাহলে আমাদের এখানে জিন এ যেটা আছে ইউক্যারিওটদের ক্ষেত্রে, তাহলে সেই জিন থেকে যে এমআরএনএ তৈরি হলো, সেখান থেকে একটা মাত্র পলিপেপটাইড তৈরি হয়েছে, এ পলিপেপটাইড তৈরি হয়েছে, অর্থাৎ এই এমআরএনএ এর মধ্যে এ পলিপেপটাইড তৈরি হওয়ার কোডিং সিকোয়েন্সটাই ছিল, সেই জন্য একটাই মাত্র পলিপেপটাইড তৈরি হতে পেরেছে, ফলে এমআরএনএ যেটা তৈরি হয়েছিল এই জিনের, ওটা হচ্ছে মনোসিস্টনিক এমআরএনএ। এটা ইউক্যারিওটদের ক্ষেত্রে। কিন্তু প্রোক্যারিওটদের ক্ষেত্রে কি বলা হয়েছে,
যে এখানে প্রোক্যারিওটিক কোনো পাথওয়ের জন্য আমরা যদি এখানে ল্যাক ওভারেন্টটাকে দেখিয়ে দিই, তাহলে তাদের যে জিনগুলো থাকে জেড ওয়াই এ এরকম থাকবে। তাহলে এখানে আমাদের অপারেটর থাকবে, তারপর আমাদের এখানে প্রোমোটার থাকবে, এখানে রেগুলেটর থাকবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারাল জিন, জেড ওয়াই এ জিন। এবং যখন ট্রান্সক্রিপশন শুরু হবে তখন জেড জিনের থেকেও আমাদের এমআরএনএ ট্রান্সক্রিপ্ট চলে আসবে, ওয়াই জিনের থেকেও এমআরএনএ ট্রান্সক্রিপ্ট চলে আসবে এবং এ জিনেরও ট্রান্সক্রিপ্ট চলে আসবে। অর্থাৎ এই যে এমআরএনএটা তার মধ্যে যদি দেখা যায় তাহলে এইটুকু হচ্ছে জেড জিনের ট্রান্সক্রিপ্ট, এইটুকু হচ্ছে আমাদের ওয়াই জিনের ট্রান্সক্রিপ্ট, এইটুকু হচ্ছে এ জিনের ট্রান্সক্রিপ্ট। তাহলে ওই জন্য বলা হচ্ছে ইউক্যারিওটিক মানে প্রোক্যারিওটিক এমআরএনএ যেটা, তাহলে এখানে হচ্ছে আমাদের পলিসিস্টনিক এমআরএনএ প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখছি। তাহলে एग्जांपल যেটা দেওয়া হয়েছে যে ল্যাকোগ্রাম বা যে কোনো একটা एग्जांपल আমরা নিতে পারি। তাহলে কনসিস্ট অফ মেনি ট্রান্সক্রিপ্ট, তাহলে এমআরএনএ এর মধ্যে কি অনেকগুলো ট্রান্সক্রিপ্ট আছে, কার কার আছে, সেভারাল জিনে। তাহলে আমরা যে एग्जांपल নিয়েছি সেক্ষেত্রে জেড ওয়াই এ সেই তিনটে জিনেরই ট্রান্সক্রিপ্ট একটা এমআরএনএ এর মধ্যে থেকে যাচ্ছে। ফলে আমাদের এই ক্ষেত্রে একটা জিনের এমআরএনএ তৈরি হচ্ছে, সে একটাই পলিপেপ্টাইড তৈরি করছে। কিন্তু এখানে যদি দেখা যায় তো এখানে যে এমআরএনএ তৈরি হয়েছে প্রোক্যারিওটের ক্ষেত্রে সেই একটাই এমআরএনএ এর মধ্যে সেভারাল জিনে, তার মানে এখানে জেড ওয়াই এ জিনের ট্রান্সক্রিপ্ট তার মধ্যে প্রেজেন্ট থাকছে এবং এখান থেকে আমাদের জেড পলিপেপটাইড তৈরি হবে, এখান থেকে আমাদের ওয়াই পলিপেপটাইড তৈরি হবে, এখান থেকে আমাদের এ পলিপেপটাইড তৈরি হবে। অর্থাৎ একসঙ্গে ট্রান্সলেট হচ্ছে মেনি পলিপেপটাইড। তাহলে এখানে সিঙ্গেল এমআরএনএ, সিঙ্গেল পলিপেপটাইড চেইন। এখানে যদি দেখা যায় এমআরএনএ বা সেই ট্রান্সক্রিপ্টটা যদি দেখা যায় তার মধ্যে সেভারাল জিনের ট্রান্সক্রিপ্ট প্রেজেন্ট থাকছে এবং একই সঙ্গে তারা অনেকগুলো পলিপেপটাইড চেইন তৈরি করে দিচ্ছে। তাহলে এখান থেকে জেড পলিপেপটাইড চেইন পাবো, এখান থেকে ওয়াই পাবো, এখান থেকে এ পাবো। তাহলে সেই জন্য এখানে যদি দেখা যায় তাহলে প্রোক্যারিওটিক এমআরএনএ তে বিভিন্ন জিনের ট্রান্সক্রিপ্ট এট এ টাইম প্রেজেন্ট থাকছে এবং সেখান থেকে বিভিন্ন পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে মোর দ্যান ওয়ান। আর এখানে যদি দেখা যায় যে একটাই জিন, সেখান থেকে একটাই এমআরএনএ তৈরি হচ্ছে এবং সেই এমআরএনএ থেকে একটাই মাত্র পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে। সেই জন্য আমরা যেহেতু বলেছি যে it is the unit of function which is a gene in real sense capable of synthesizing a polypeptide of an enzyme or protein। তাহলে কোন একটা প্রোটিন বা এনজাইমের একটা পলিপেপটাইড চেইন তৈরি করবে। এবার কতগুলো তৈরি করছে তার উপর ডিপেন্ড করে মনোসিস্টনিক এবং বেশি করলে সেটা হচ্ছে পলিসিস্টনিক এমআরএনএ। তাহলে এই হলো আমাদের সিস্টন কনসেপ্ট এবং সঙ্গে হচ্ছে মনোসিস্টনিক এন্ড পলিসিস্টনিক এমআরএনএ। এরপরে দেখে নেব মিউটন and Recon. Muton is the smallest unit of DNA which can develop mutation. তাহলে মিউটন তাকে বলা হবে, তাহলে এটা হচ্ছে যে স্মলেস্ট ইউনিট। তাহলে সিস্টেম হচ্ছে যেখান থেকে একটা পলিপেপটাইড তৈরি হচ্ছে সেরকম একটা ইউনিট। তাহলে অন থাকলে বায়োলজিতে নরমালি সেটা ইউনিট হিসেবে ডিনোট করা হয়। তাহলে ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডিএনএ হুইচ ক্যান ডেভেলপ মিউটেশন। তার যেখানে মিউটেশন ঘটতে পারে সেই ইউনিটটাকে বলা হচ্ছে মিউটন। আর আমাদের রিকন যেটা বলা হচ্ছে তাহলে কি এটা অলসো যদি দেখা যায় ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডিএনএ। এটাও ডিএনএ একটা ছোট্ট পার্ট বা ইউনিট বলতে পারি, where recombination or crossing over takes place। তাহলে ডিএনএ যে ছোট্ট অংশ বা যে ইউনিট বা যে এককে ক্রসিং ওভার বা রিকম্বিনেশন হতে পারবে তাকেই বলা হচ্ছে রেকন। এবং যেখানে মিউটেশন ডেভেলপ করবে যে ইউনিটে সেটাকে বলা হচ্ছে আমাদের মিউটন। আর যদি দেখা যায় যে আমাদের ডিএনএ নরমালি ডাবল স্ট্র্যান্ডেড হয় এবং আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কিন্তু আমরা এখানে কিছু এক্সেপশন দেখব যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ এবং ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। তাহলে এবার আমরা যেটা দেখব যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ নরমালি ডাবল স্ট্র্যান্ডেড, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কাজে দেখা যাবে ফাউন্ড ইন গ্রুপ
টু ভাইরাস। গ্রুপ 2 ভাইরাস যদি আমরা দেখি তাহলে এটা কি হিসেবে, অ্যাকর্ডিং টু বাল্টিমোরস ক্লাসিফিকেশন। তাহলে বাল্টিমোরসের যে ভাইরাসের ক্লাসিফিকেশন আছে সেখানে যদি দেখা যায় তাহলে গ্রুপ 2 ভাইরাসের যে ক্লাসিফিকেশনটা করা আছে সেই গ্রুপ 2 ভাইরাসের মধ্যে আমরা কি দেখব, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখব। তাহলে আমরা एग्जांपल কি পাবো, এখানে एग्जांपल যদি নিই তাহলে আমাদের পরিচিত ব্যাকটেরিওফাজ বলতে পারি বা কোলিফাজ বলতে পারি। তাহলে কোলিফাজ 5174, তাহলে সেখানে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রেজেন্ট থাকবে, অর্থাৎ ব্যাকটেরিওফাজ বা কোলিফাজ যে ভাইরাস আছে যে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তার মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ প্রেজেন্ট থাকে। এবং যদি আমরা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখি তাহলে নরমালি আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তাহলে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ কোথায় পাবো, তাহলে তার एग्जांपल আমরা পাবো আমাদের রিও ভাইরাস। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ আর আরএনএ সম্পর্কিত যে ইনফরমেশন মোর অ্যাবাউট ডিএনএ আমরা বলছিলাম। তাহলে আমাদের ডিএনএ এর লেন্থ জানলাম, লেন্থটা ডিটারমাইন করছে নাম্বার অফ নিউক্লিওটাইড কতগুলো প্রেজেন্ট থাকছে তার উপরে, তার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব কাকে, কনজিকিউটিভ বেসের মধ্যে ডিসটেন্স, সেটাকে মাল্টিপ্লাই করলে লেন্থ আমাদের বেরিয়ে চলে আসবে। তারপরে এসে আমাদের কন্টেন্ট অফ ডিএনএ। তাহলে ডিএনএ কন্টেন্টটা একটা স্পিসিসের ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট হয় এবং সেটাকে আমরা যখন নির্দিষ্টভাবে হ্যাপ্লয়েড সেলের ক্ষেত্রে বলছি সেটাকে সি ভ্যালু বলা হয়েছে। তাহলে সি ভ্যালুটা ডবল হয়ে যায় এস ফেজে গিয়ে, আবার ডিভিশন ফেজে গিয়ে সেটা কিন্তু হাফ মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এবং রিডাকশন ডিভিশন বা মিয়োসিসের সময় যদি দেখি সেটা কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে সেখান থেকে সি ভ্যালু সম্পর্কে বলা হয়েছে। তারপর এলো আমাদের সিস্টন কনসেপ্ট। তাহলে সিস্টন হচ্ছে ইউনিট অফ ফাংশন যেটা একটা মাত্র পলিপেপটাইড চেইন তৈরি করবে। তাহলে যখন একটা জিন থেকে একটাই এমআরএনএ তৈরি হবে এবং তার মধ্যে একটা পলিপেপটাইড চেইন তৈরি করার জন্য সিকোয়েন্স থাকবে, সেটা হচ্ছে মনোসিস্টেনিক এমআরএনএ। এবং যখন অনেকগুলো জিন থেকে অ্যাট এ টাইম একটা ট্রান্সক্রিপ্ট তৈরি হয়ে গেল এবং তার মধ্যে প্রত্যেকটা জিনেরই এমআরএনএ প্রেজেন্ট থাকবে বা ট্রান্সক্রিপ্টটা প্রেজেন্ট থাকবে এবং সেখান থেকে অনেকগুলো পলিপেপটাইড চেইন তৈরি হবে, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে পলিসিস্টেনিক এমআরএনএ। তারপরে এলো আমাদের মিউটন। এটা হচ্ছে ডিএনএ সেই ইউনিটটা যেখানে মিউটেশনটা ডেভেলপ করতে পারে, এবং রেকন হচ্ছে সেই ইউনিটটা যেখানে ক্রসিং হওয়ার বা রিকম্বিনেশনটা ঘটবে। এবং তারপরে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ এবং ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ইনফরমেশনটাও দেখলাম। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ডিএনএ সম্পর্কিত ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।